হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে আজ তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা বিশেষ পর্ব নিয়ে তোমাদের সামনে এসেছি। মাধ্যমিক 2022 পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকের বিষয় ইতিহাস। তবে শুরুতেই এই বছরের মাধ্যমিক নিয়ে আমরা তার পরিবর্তিত সিলেবাস নিয়ে একটু আলোচনা করে নেব। দেখো, এই বছর মাধ্যমিকে 5টি চ্যাপ্টার রয়েছে। প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এবং পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আমরা তোমাদের সাথে মাধ্যমিক 2022-এর নম্বর বিভাজন নিয়ে একটু শুরুতে আলোচনা করে নিই। দেখো, 5টি অধ্যায় রয়েছে, তোমাদেরকে আমরা আগেই জানিয়েছি। এবার আমরা সেই সমস্ত অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটা একটু ব্যাখ্যা করে দিতে চাই। প্রথমত, এখান থেকে তোমাদের 5 রকমের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, প্রথম অধ্যায় থেকে 4টি এমসিকিউ আসবে। এমসিকিউ অর্থাৎ 4টে তোমাদের অপশান দিয়ে দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটি। দ্বিতীয় অধ্যায় থেকেও 4টি এমসিকিউ আসবে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে নির্ধারিত। তৃতীয় অধ্যায় থেকেও 4টি, এইভাবে 5টি অধ্যায় থেকেই 4টি করে এমসিকিউ আসবে। অর্থাৎ টোটাল কোয়েশ্চেন সংখ্যা 20টি। তোমাদের 20টিই কিন্তু উত্তর করতে হবে, অর্থাৎ কোনো অপশন অথবা থাকবে না। এরপরে আসছি ভেরি শর্ট প্রশ্নে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এখানেও 5টি অধ্যায় থেকে প্রত্যেকটি থেকে 4টি করে প্রশ্ন তোমাদের জন্য থাকবে, কিন্তু এখানে তোমাদের 4টি অর্থাৎ অথবা থাকবে, অর্থাৎ তোমরা যে কোনো 4টে প্রশ্ন বাদ দিয়ে তোমরা উত্তর করতে পারো। তাই এই অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেনের জন্য তোমাদের 16 নম্বর নির্ধারিত হয়েছে। এবার চলে আসি শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি প্রশ্নের আলোচনায়, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের আলোচনায়। দেখো, এগুলোর জন্য 2 নাম্বার করে নির্ধারিত হয়েছে। তবে এই ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে 4টি প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে 2টি এবং শেষ 2টি অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে 4টি প্রশ্ন আসবে। অর্থাৎ টোটাল কোয়েশ্চেন সংখ্যা হলো 16টি, কিন্তু তোমাদের উত্তর করতে হবে তার মধ্যে যে কোনো 11টি, অর্থাৎ তোমরা 5টি অথবা পাচ্ছ। এরপর চলে আসি অ্যানালিটিক্যাল প্রশ্নের আলোচনায়। অ্যানালিটিক্যাল মানে হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন। প্রথমেই বলে রাখি, প্রথম অধ্যায় থেকে কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে না। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়কে নিয়ে মোট মিলিত 4টি ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে। তাদের জন্য নির্ধারিত হচ্ছে 4 মার্কস করে, অর্থাৎ টোটাল 16 নম্বর নির্ধারিত। এরপরে চলে আসছি চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5-এ। এই দুটো অধ্যায়কে মিলিত করেও 4টি প্রশ্ন আসবে ব্যাখ্যামূলক থেকে, অর্থাৎ তোমাদের টোটাল কোয়েশ্চেন 8টি আসবে ব্যাখ্যামূলক থেকে। তার মধ্যে তোমাদের করতে হবে যে কোনো 6টি, অর্থাৎ 2টো তোমরা অথবা পাচ্ছ। এরপর আসি এসে টাইপ অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে। আবারও বলছি, প্রথম অধ্যায় থেকে কোনো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন আসবে না, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ব্যাখ্যামূলক এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন আসছে না। আসবে কোথা থেকে? 2, 3, 4, 5 এই 4টে অধ্যায় থেকে মিলিতভাবে যে কোনো 3টি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন আসবে। অর্থাৎ টোটাল কোয়েশ্চেন সংখ্যা হচ্ছে 3টে, কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে যে কোনো একটির। এইভাবে তোমাদের এই বছরের মাধ্যমিক 2022-এর ইতিহাস পরীক্ষার নম্বর বিভাজিত হয়েছে। আমরা এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করে নেব। প্রথমেই আমরা প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি।
দেখো, প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? দ্বিতীয় প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? তৃতীয় প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? চতুর্থ প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? পঞ্চম প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই ভুল করো, তাই ভালো করে পড়ে যেও, আত্মজীবনী ও স্মৃতিকথার পার্থক্য লেখো। ষষ্ঠ প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? সপ্তম প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? বহুবার পরীক্ষায় এসেছে, ভালোভাবে পড়ে নেবে। অষ্টম প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? নবম প্রশ্ন, নারী ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দশম প্রশ্ন, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একাদশ প্রশ্ন, স্বদেশী আন্দোলনের প্রসারে জীবনের ঝরাপাতার গুরুত্ব কি? 12 নম্বর প্রশ্নে রয়েছে, ইংরেজ সরকার কেন সোমপ্রকাশ বন্ধ করে দেয়? এটা দেখো, সপ্তম প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে, তাই তোমরা এটা দেখে কিন্তু ঘাবড়ে যেও না, প্রশ্ন পড়ে বুঝে উত্তর দিও। আমরা এরপর চলে আসছি দ্বিতীয় অধ্যায়ের আলোচনায়, অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য উপস্থাপন করছি। দেখো, প্রথম প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাতে সমাজের কোন কোন দিক তুলে ধরা হতো? দ্বিতীয় প্রশ্ন, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? তৃতীয় প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও তার তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বহুবার এসেছে, 4এও আসতে পারে, 8 নম্বরেও আসতে পারে, তোমরা ভালোভাবে তৈরি হয়ে নিও। পঞ্চম প্রশ্ন, বঙ্গ দর্শনের মাধ্যমে তৎকালীন সমাজে কিভাবে জাতীয়তাবাদী ভাবনার প্রসার ঘটেছিল? ষষ্ঠ প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কি সমাজচিত্র পাওয়া যায়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মাথায় রেখো, ভালোভাবে পড়ে নিও। সপ্তম প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। এরপর আমরা কিছু টিকা রেখেছি, যেগুলো কিন্তু টিকা ছাড়াও প্রশ্নের আকারেও আসতে পারে, 2, 4 বিভিন্ন নাম্বারেই অনেক সময় দিয়ে দেয়। দেখো, নব্য বঙ্গগোষ্ঠী বা ইয়াং বেঙ্গল, দ্বিতীয় রয়েছে নব্য বেদান্ত, তৃতীয় উডের নির্দেশনামা, চতুর্থ মেকলে মিনিট। নবম প্রশ্ন, ব্রাহ্ম সমাজের সংস্কারমূলক কাজের পরিচয় দাও। দশম প্রশ্ন, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। একাদশ প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তিনি এই আন্দোলনে কতটা সাফল্য লাভ করেছিলেন এবং এর সঙ্গেই দিতে পারে এই আন্দোলনের সীমাবদ্ধতা কি কি ছিল। এটা কিন্তু 8 নম্বরে বহুবার এসেছে, তোমরা ভালোভাবে পড়বে। দ্বাদশ প্রশ্ন, নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কিরূপ পরিচয় পাওয়া যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে, ভালোভাবে পড়ে নেবে। এর পরের প্রশ্ন, উচ্চশিক্ষার বিকাশে কলকাতার বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু 8 নম্বরেও বহুবার দিয়েছে। 14 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সরকারি এবং বেসরকারি উদ্যোগের পরিচয় দাও। এর পরের প্রশ্ন, 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
এর পরের প্রশ্ন বা এই অধ্যায় থেকে আমরা শেষ যে প্রশ্নটি রেখেছি তা হলো নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি অবদান, বিধবা বিবাহ আন্দোলন এবং নারী শিক্ষা বিস্তার, ভীষণ গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষায় এসেছে। তোমরা ভালোভাবে তৈরি করো। আলোচনার ফাঁকে তোমাদের জানিয়ে রাখি wbporashona.com বাংলার ছাত্রছাত্রীদের জন্য সকল বিষয়ের ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়গুলির প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলো না। আবার আমরা আমাদের আলোচনায় ফিরে এলাম। এবার আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ নিয়ে আলোচনা করব। দেখো, এখান থেকেও তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছি। প্রথম প্রশ্ন, ভারতে কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণ কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ও এই বিদ্রোহের গুরুত্ব লেখো। এটা কিন্তু 8 নম্বরেও আসে এবং সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে অনেক সময় টিকাও লিখতে দেয়। তোমরা ভালোভাবে বুঝে নেবে এবং বুঝে লিখবে। তৃতীয় প্রশ্ন, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে? এই প্রশ্নের উত্তর লিখলে কিন্তু প্রথমে বিদ্রোহ কাকে বলে এবং বিপ্লব কাকে বলে ব্যাখ্যা করে নেবে, তারপরে পুরো উত্তর লিখবে। চতুর্থ প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? নীল বিদ্রোহ সম্পর্কেও কিন্তু টিকাও আসে। পঞ্চম প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? ষষ্ঠ প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। ভালোভাবে তৈরি করো। সপ্তম প্রশ্ন, কিছু টিকা আমরা তোমাদের জন্য রেখেছি। মুন্ডা বিদ্রোহ, ফরাজি আন্দোলন, বারাসাত বিদ্রোহ এবং ওয়াহাবি আন্দোলন। এরপর আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা নিয়ে আলোচনা করব। দেখো, এখান থেকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের অর্থাৎ 1858 খ্রিস্টাব্দে যে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ পেয়েছিল তার ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? তৃতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 4এও আসে এবং 8 নম্বরেও আসে। চতুর্থ প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? ওই মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ঐতিহাসিক তাৎপর্য এবং আরেকটি হলো মূল উদ্দেশ্য কী ছিল ব্যাখ্যা করো। ভালোভাবে বুঝে পড়ে উত্তর দেবে। দুটি প্রশ্নের উত্তর কিন্তু গুলিয়ে ফেলবে না। পঞ্চম প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য কী ছিল? ষষ্ঠ প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতার চিত্রটি জাতীয়তাবাদের উন্মেষে কিভাবে সাহায্য করেছে? দেখো, এই প্রশ্নটা কিন্তু আরও একভাবেও আসতে পারে। ভারত মাতার চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল? বিভিন্নভাবে আসতে পারে, ভালোভাবে বুঝে উত্তর লিখবে। সপ্তম প্রশ্ন, ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন? এই ইলবার্ট বিল সম্পর্কে কিন্তু টিকাও আসে। অষ্টম প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? নবম প্রশ্ন, রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস কিভাবে ভারতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল তা ব্যাখ্যা করো। দশম প্রশ্ন, দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা কী ছিল? বহুবার পরীক্ষায় এসেছে, ভালোভাবে তৈরি করো। একাদশ প্রশ্ন, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালোভাবে পড়ে যেও।
এবং 12 নাম্বার প্রশ্নে আমরা কিছু টিকা রেখেছি, হিন্দু মেলা, বর্তমান ভারত, আনন্দমঠ, জমিদার সভা। এগুলি কিন্তু প্রশ্নের আকারেও আসতে পারে, তোমরা ভালোভাবে পড়ে বুঝে উত্তর লিখো। আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ সম্পর্কে এবার আলোচনা করব। তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? পরীক্ষায় বহুবার এসেছে, ভালোভাবে পড়ো। 3 নাম্বার প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। এটা পর্ষদের নমুনা প্রশ্নপত্রেও রয়েছে। চতুর্থ প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পঞ্চম প্রশ্ন, এটা বহু ক্ষেত্রে 8 নম্বরে এসেছে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার পরিচয় দাও। এছাড়া এটা অন্যভাবেও আসতে পারে, যেমন মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ষষ্ঠ প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব কী ছিল? সপ্তম প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? অষ্টম প্রশ্ন, কারিগরি শিক্ষায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা সংক্ষিপ্তভাবে আলোচনা করো। নবম প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। দশম প্রশ্নে আমরা কিছু টিকা রেখেছি যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো প্রশ্নের আকারেও আসতে পারে। চার্লস উইলকিন্স এবং বসু বিজ্ঞান মন্দির, ভালোভাবে পড়ে যেও। আরেকটি কথা বলি, ইতিহাস কিন্তু মুখস্থ করো না, বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই ভালো ফল করতে পারবে। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের বার্তা, মাধ্যমিক 2022 পরীক্ষার কথা মাথায় রেখে এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধারা বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এই সকল বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছি। টিম ডাব্লিউবি পড়াশোনা বিশ্বাস করে যে এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে সফল হতে তোমাদের সাহায্য করবে। তবে আমরা এও মনে করিয়ে দিতে চাই যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য পাঠ্য বই খুব ভালোভাবে অধ্যয়ন করা একান্ত আবশ্যক। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক ও শেয়ার করে নিও। দশম শ্রেণীর আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য এখনই ভিজিট করো wbporashona.com-এ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এর আগের একটি পর্বে মাধ্যমিক 2022-এর কথা মাথায় রেখে বাংলার জন্য একটি পর্ব এনেছিলাম, তোমরা যারা শোনোনি অবশ্যই শুনে নিও, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।